বিজেপি সরকার ক্ষমতায় এসেছে প্রায় 100 দিন পার। আর এই 100 দিন পারের মধ্যে তৃণমূল কংগ্রেসের অন্তর্দ্বন্দ্ব কার্যত কয়েকশো বছর পার করে গিয়েছে। অর্থাৎ আমি বলতে চাইছি, কোনো রাজনৈতিক দলের যে কয়েকশো বছরে যে ফাটলটা দেখা যায়, সেই ফাটলটা তৃণমূল কংগ্রেসের 4 মে থেকে বিজেপি সরকারের 100 দিন হওয়ার মধ্যেই কার্যত স্পষ্ট হয়ে গিয়েছে। অধিকাংশ বিধায়ক, অধিকাংশ সাংসদ তারা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মানতে নারাজ, এবং তার যে কোনো সাংগঠনিক পদ সেটিও থাকুক তেমনটাও কিন্তু মানতে পারছেন না কেউ। ফলত সেই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এই মুহূর্তে আরো দুটি যে দিকে তৃণমূল কংগ্রেসের সাংসদ এবং বিধায়করা চলে গিয়েছে। একটি নতুন তৃণমূল, বলা ভালো ভালো তৃণমূল, এবং অন্যটি এনসিপিআইতে যোগদান করলেন 20 জন সাংসদ। তারা যদিও তৃণমূল কংগ্রেসের নাম ব্যবহার করছেন না, তারা এনসিপিআই বলে একটি স্বতন্ত্র রাজনৈতিক দলে তারা কিন্তু যোগ দিয়েছেন। যদিও সেই বিষয়টি নিয়ে ইতিমধ্যে আইনি লড়াই চলছে, এবং আইনি লড়াই ইতিমধ্যেই কার্যত সুপ্রিম কোর্টের দরজায় পৌঁছে গিয়েছে। এমতো পরিস্থিতিতে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়, অর্থাৎ রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, একসময় দাপুটে বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তাকে তার খুব একটা অ্যাক্টিভিটিস এখনো পর্যন্ত রাজ্যবাসী বা বলা ভালো তৃণমূল কংগ্রেসের যারা কর্মী সমর্থকরা আছেন তারা খুব একটা চাক্ষুষ করে উঠতে পারেননি। তার প্রশ্ন হচ্ছে, কেন বলুন তো? মমতা বন্দ্যোপাধ্যায় কি ঘরে বসে থাকার লোক? ওনার বয়স হয়েছে অনেকে বলছে, কিন্তু আদতে কি তাই? নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথায় চলছে অন্য কোনো বড় গেম? নমস্কার, আমি শচীন রক্ষিত। আমার এই ইউটিউব এবং ফেসবুক পেজে আপনাদের স্বাগত। জনতা জনার্দন, আপনি ইভিএম এ বোতাম টেপেন, ব্যালট বাক্সে ভোট দেন, এবং সেই ভোটে আপনি ঠিক কিছু জনপ্রতিনিধির হাতে সুপ্রিম পাওয়ারটুকু তুলে দেন, সর্বোচ্চ ক্ষমতা, যারা আপনার দৈনন্দিন জীবন নির্ধারণ করেন, যারা আপনার প্রত্যেক দিনের শিডিউল নির্ধারণ করেন, যারা নিয়ম কানুন আইন সমস্ত কিছু, ট্যাক্স থেকে শুরু করে সমস্ত কিছু, আপনার অর্থনীতি থেকে শুরু করে সমস্ত কিছু যারা নির্ধারণ করেন, সেই মানুষগুলো যাদেরকে আপনি ক্ষমতা দিয়ে পাঠান। কিন্তু সেই মানুষগুলো দেখুন, আপনার কাছ থেকে ক্ষমতাটা পাওয়ার পরে হঠাৎ যে কোনো মুহূর্তে যে কোনো দিকে পাল্টি খেতে পারে। সেটা একটা ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে পশ্চিমবঙ্গে এই মুহূর্তে। এবং তৃণমূল কংগ্রেসও তৃণমূল কংগ্রেসের যারা বিধায়করা রয়েছেন, সাংসদরা রয়েছেন, তারাও কিন্তু কিছুটাও ব্যতিক্রম তারা কিন্তু করেনি। যারা কিনা নতুন তৃণমূলে জয়েন করেছেন, যারা কিনা এনসিপিআই তে জয়েন করেছেন, তারাও কিন্তু কিছুটা ব্যতিক্রম করেনি। মমতা বন্দ্যোপাধ্যায় এই যে রাজনৈতিক স্ট্র্যাটেজি, সেই জায়গায় দাঁড়িয়ে এখন একটু স্থিতিশীল হতে চাইছেন। বড় ধাক্কা সামলে নিয়ে তিনি নতুন কোনো পদক্ষেপ নেওয়ার আগে তিনি কিন্তু একটু নিজেকে সামলে নিতে চাইছেন, একটু গুছিয়ে নিতে চাইছেন। কিন্তু শুধু গুছিয়ে নেওয়াই কি উদ্দেশ্য? তার জন্যই কি আপাতত স্থিতিশীল অবস্থায় থাকা? নাকি এর পেছনে রয়েছে বড় কোনো প্ল্যানিং? তিনটে উদ্দেশ্য এখনো পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে আসছে। প্রথম উদ্দেশ্য, মানুষকে তৃণমূল কংগ্রেসের সেই ভাবধারায় বা তৃণমূল কংগ্রেসের যে কর্মী সমর্থকরা রয়েছেন তাদেরকে আরো কিছুটা অক্সিজেন দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতিতে নামতে চাইছেন। অক্সিজেন কেন বললাম? না, জেলায় জেলায় সংগঠন ভেঙে যাওয়ার পরে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস এই মুভমেন্টে যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে, সেখানে তৃণমূল কংগ্রেসের কর্মীরা একটা দ্বিধায় রয়েছেন। ভালো তৃণমূল, মমতাপন্থী তৃণমূল, নাকি এনসিপিআই? এনসিপিআই থেকে তরফে অবশ্য এখন ইতিমধ্যেই ক্যাম্পেইন চালানো শুরু হয়েছে, যাতে যারা এনসিপিআই যোগ দিতে চান তারা যোগ দিতে পারেন। কাকলি ঘোষ দস্তিদার তিনি নেতৃত্ব দিচ্ছেন। ভালো তৃণমূল, জেলার তৃণমূলের একাংশ তো ইতিমধ্যেই ভালো তৃণমূলে অর্থাৎ কৃতব্রত শিবিরে যোগদান করেছে। তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে খুব একটা বেশি ভাবনা চিন্তার অবকাশে থাকছেন না, তারা খুব একটা বেশি সেই জায়গাতে থাকছেন না যেখানে দাঁড়িয়ে ভাবনা চিন্তা করা যেতে পারে। অন্যদিকে জেলায় জেলায় সংগঠন মজবুত করার বারংবার চেষ্টা করলেও মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস বারংবার বেশ কিছু ধাক্কা খেয়েছেন। যে জেলায় বেশ কিছু সাংগঠনিক নেতৃত্বকে দায়িত্ব দেওয়া হয়েছে, সেই জেলাগুলোতেই নেতৃত্বরা ঋতব্রত শিবিরের হাত ধরে নিয়েছেন। ফলে সেখানে একটা ধাক্কা, সেই জায়গাটাকে আবার গুছিয়ে তোলা, নতুন মুখকে প্রাধান্য দেওয়া,
এই পরিকল্পনা তৃণমূল কংগ্রেসের অন্দরে কিন্তু দীর্ঘদিন ধরে চলছে, এবং যেই দীর্ঘদিনের পরিকল্পনাটা কালীঘাটের বৈঠকে বারংবার উঠে এসেছে, নতুন মুখ তৈরি করা। এবং এই মুখগুলো যারা আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে থাকবে তাদেরকে নিয়ে লড়াই কি করে করা যায়, সেই স্ট্র্যাটেজি মেকিংও কিন্তু এই কালীঘাটের বৈঠকগুলোতে বারংবার উঠে আসছে। তৃতীয় এবং অতি গুরুত্বপূর্ণ, যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বয়স হয়েছে, তাহলে তৃণমূল কংগ্রেসের হাল কে ধরতে পারেন? তৃণমূল কংগ্রেসের হাল ধরার জন্য নতুন মুখ কাকে বেছে নেবে মমতা বন্দ্যোপাধ্যায়? মমতা বন্দ্যোপাধ্যায়ের বলা এই কারণেই যথাযথ, তার কারণ হচ্ছে মমতাপন্থী তৃণমূলের এখন যারা রয়েছেন প্রত্যেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্ত নেন, এবং তারা তার সিদ্ধান্তকে রেসপেক্ট করেন, তার সিদ্ধান্তকে কার্যত এই মুহূর্তে এক বাক্যে স্বীকার করে নেন, সম্মান করেন তার সিদ্ধান্তকে। সেই মমতা বন্দ্যোপাধ্যায় যদি কোনো সিদ্ধান্ত নিয়ে থাকেন, তাহলে সেই সিদ্ধান্তই তৃণমূল কংগ্রেসের সর্বশেষ সিদ্ধান্ত হবে। মমতাপন্থী তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে অবশ্যই বলা ভালো, সেই মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের সেই সিদ্ধান্তই শেষ সিদ্ধান্ত হবে, এ বিষয়ে কোনো বলার অবকাশ রাখে না, যেটা ঋতব্রত শিবিরে এখনো পর্যন্ত তেমন মুখ কাউকে বানিয়ে ওঠা সম্ভব হয়নি। যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের এক সময়ের সঙ্গী যারা ছিলেন, অরূপ বিশ্বাস, ফিরহাদ হাকিম, জ্যোতিপ্রিয় মল্লিক, মদন মিত্রের মতো নেতৃত্বরা, তারা কিন্তু ইতিমধ্যেই পালা বদল করে ফেলেছেন, অর্থাৎ তারা মমতাপন্থী তৃণমূল কংগ্রেস থেকে ঋতব্রত শিবিরে জয়েন করেছেন। জনতা জনার্দন আপনাদের প্রত্যেকেরই অবশ্যই বিজ্ঞ দর্শক মন্ডলী, আপনাদের প্রত্যেকেই জানা। কিন্তু এক্ষেত্রে ঋতব্রত শিবিরে কিন্তু এখনো পর্যন্ত লড়াইয়ের মুখ এখনো পর্যন্ত নির্ধারণ হয়নি। ঋতব্রত ব্যানার্জি বিরোধী দলনেতা, যদিও হাইকোর্টের অবজারভেশন রয়েছে, বেশ কিছু বিষয় বিচারাধীন এখনো পর্যন্ত রয়েছে। বর্তমানে তিনি সাময়িক তিনি এখন কিন্তু এই সময় বলা চলে, এই সময় তিনি কিন্তু বিরোধী দলনেতা রাজ্য বিধানসভায়, কিন্তু এখনো পর্যন্ত এই যে নতুন তৃণমূল, সেই নতুন তৃণমূলের তরফ থেকে এখনো পর্যন্ত কিন্তু নেতা নির্বাচন করে হয়ে ওঠেনি। ফলে নতুন তৃণমূল তারা কিন্তু খুব একটা যে বিরোধিতা কোনো বিষয়ে করে উঠতে পারছে তা কিন্তু নয়। উল্টোদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কিন্তু নেতা রয়েছেন, এবং সেই নেতাকে সঠিক সময়ে মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক আবার লঞ্চ করে দেবেন, তেমন একটি সম্ভাবনা উঠে আসছে, অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সাম্প্রতিক সময় যদি দেখা যায়, তাহলে দেখা যাবে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে হওয়া একাধিক মামলা, সেখানে কিছুটা হলেও স্বস্তি পাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায় আদালতের তরফ থেকে, এবং জেলায় জেলায় যারা এখনো মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করে ধরে আছেন, জেলা জেলার নেতৃত্বরা, সেই নেতৃত্বদের বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠে আসা, এবং সেই অভিযোগগুলি তদন্ত চলা, এবং সেক্ষেত্রেও বেশ কিছু ক্ষেত্রে দেখা গিয়েছে আদালতের তরফ থেকে তারা রিল্যাক্সেশন পেয়েছেন, ফলে কিছুটা হলেও অক্সিজেন কিন্তু সাংগঠনিক লেভেলে পেয়েছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম কেন উঠে আসছে না? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম উঠে আসছে এই কারণেই, তার কারণ হচ্ছে আপনি যদি খেয়াল করে দেখেন তাহলে দেখতে পাবেন যে শেষ চৌঠামের পরে শেষ কিছুদিন ধরে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রায় সবকিছুর একদম কেন্দ্রবিন্দুতে বসেছেন মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস। তিনি স্পিকারকে চিঠি দিচ্ছেন, অবশ্যই তার সেটা দায়িত্ব সর্বভারতীয় সাধারণ সম্পাদক হিসেবে। তিনি আদালতে যাচ্ছেন, এবং আরো একটি নাম উঠে আসে, সেটা হচ্ছে কল্যাণ বন্দ্যোপাধ্যায়, যিনি অভিষেকের একসময় বিরোধিতা করলেও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত কিন্তু তিনি ছাড়েননি। এটাই তো বোধহয় মমতা বন্দ্যোপাধ্যায়ের এই লোকগুলো, মহুয়া মৈত্র, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, কুণাল ঘোষ, এই মানুষগুলোই হয়তো মমতা বন্দ্যোপাধ্যায়ের সব থেকে কাছের মানুষ। আর এই মানুষগুলোর সঙ্গে কিছু লোক, তারা যদি না থাকতেন, হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আজকে তার স্বপ্নের তৃণমূল কংগ্রেসকে এভাবে খণ্ড খণ্ড ভাগে বিভক্ত হতে দেখতেন না। এবং সেই যে যখন দল কোনো বড় যখন কোনো সংগঠন বড় হয়ে যায়, সেই সংগঠনের উপর নিয়ন্ত্রণ রাখাটা খুব জরুরি। যে নিয়ন্ত্রণ তৃণমূল কংগ্রেস হারিয়ে ফেলে মাঝ সমুদ্রে কার্যত ছোট ছোট এক একটি কাঠের টুকরো হয়ে এই মুহূর্তে ভেসে গিয়েছে। তো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু লঞ্চ করতে পারেন তৃণমূল কংগ্রেসের সর্বোচ্চ নেতা হিসেবে, যেটা অলরেডি করা হয়ে গেছে। কিন্তু আমি বলছি তৃণমূল কংগ্রেস ফেজ 2 তে, সেই ফেজ 2 তেও কিন্তু একই রকম ছবি দেখা যেতে পারে, অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এক গুচ্ছ প্রাধান্য মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে দেওয়া হতে পারে, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বেই পরবর্তী লড়াইটা তৃণমূল কংগ্রেস করতে পারে, তেমন সম্ভাবনাই কিন্তু উঠে আসছে। আরো একটি সম্ভাবনা, মমতা বন্দ্যোপাধ্যায় আবার স্বমহিমায় ফিরবেন, পথে ফিরবেন, সে বিষয়েও কিন্তু ইতিমধ্যে তৃণমূলের অন্দরে আলোচনা শুরু হয়ে গিয়েছে। ফলে একাধিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় যে আবার মাঠে নামতে পারেন,
সেই সম্ভাবনা কিন্তু একে একে উঠে আসছে এবং ধাপে ধাপে সেই সিদ্ধান্ত কিন্তু তৃণমূল কংগ্রেসের তরফ থেকে নেওয়া হবে। এবার দেখার বিষয় যে এই সম্ভাবনাগুলোর ভিতরে কোন সম্ভাবনাকে পাথেয় করে, কোন সম্ভাবনাকে ধরে নিয়ে তৃণমূল কংগ্রেস আগের রাজনীতিগুলো বা পরবর্তী সময়ের রাজনীতিগুলো, সেই রাজনীতিটাকে এগিয়ে নিয়ে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় কি আবার পথে নামবেন? আবার সেই মমতা বন্দ্যোপাধ্যায় যিনি বিরোধী দলনেত্রীর হাত ধরে আবার বিধানসভায় গিয়ে বসবেন? এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের সরকারে রিভাইভ করার সম্ভাবনা নেই বললেই চলে, অন্তত আগামী 10 বছর এখনো পর্যন্ত যা পরিস্থিতি। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে বিরোধী দলনেত্রী হিসেবে কি মমতা বন্দ্যোপাধ্যায়কে আবার বিধানসভায় দেখা যাবে? সেই সম্ভাবনা কিন্তু এই মুহূর্তে সব থেকে ঊর্ধ্বে উঠে আছে। আজকের মতন এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করবেন এবং অবশ্যই আমার কোনো ভাবনা, কোনো রকম কোনো ভাবনা যদি আপনাদের সম্পূর্ণই রাজনৈতিক বিশ্লেষণের উপরে করা, অতএব কোনো ভাবনায় যদি আপনাদের মনে হয় যে বিরোধিতা করা প্রয়োজন, কমেন্ট বক্সটা খোলা রয়েছে, অবশ্যই সেই কমেন্টস করে জানাবেন। আর এটি আমার একদমই নতুন উদ্যোগ, ফলে আশা করছি সবাই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতন ধন্যবাদ। জয় হিন্দ।